বাংলাদেশ কিন্তু এখন একটা ঐতিহাসিক মোড়ের সামনে দাঁড়িয়ে আছে। ২০২৬ সালে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা মানে এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই উত্তরণটা যেমন অনেক সম্ভাবনার, ঠিক তেমনই কিন্তু চ্যালেঞ্জেরও। চলুন এই পুরো জটিল পরিস্থিতি আর এর মোকাবিলার কৌশলগুলো একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো সিনারিওটা কি হতে পারে। ধরুন ২০২৬ সাল, বাংলাদেশ উন্নয়নের একটা নতুন ধাপে পা রাখল। আর ঠিক সেই সময়ই বিশ্বজুড়ে শুরু হয়ে গেল বাণিজ্য যুদ্ধ। আমাদের প্রধান রপ্তানির বাজারগুলোতে যেসব বিশেষ সুবিধা পেতাম সেগুলো বন্ধ হয়ে গেল, আর বিশ্ব অর্থনীতিতে চলে এলো একটা বড় সড় ধাক্কা। তখন বাংলাদেশের ভবিষ্যৎটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? আর ঠিক এই সময়ে কিন্তু বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলোর মধ্যে বাণিজ্য যুদ্ধের একটা দামামা বেজে উঠেছে। এই পরিস্থিতিটা যে কোনো উন্নয়নশীল অর্থনীতির জন্যই একটা বড়সড় হুমকি, কারণ এটা পুরো বাণিজ্য সিস্টেমটাকেই অনিশ্চিত করে তোলে। এর সরাসরি প্রভাবটা পড়ছে আমাদের রপ্তানি খাতে। ইউরোপের বাজারের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা জিএসপি প্লাসের মতো বিশেষ বাণিজ্য সুবিধাগুলো হারানোর ঝুঁকিতে আছি। আর এটা আমাদের রপ্তানি আয়ের জন্য একটা বিরাট ধাক্কা হতে পারে। এটা কিন্তু কোনো কাল্পনিক সংকট না, বুঝলেন? এটা একটা বাস্তব পলিসি চ্যালেঞ্জ। বিশ্ব অর্থনীতির এই যে আকস্মিক ধাক্কাগুলো, এগুলো বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে বেশ বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। তো এই যে পরিস্থিতি, এখানেই বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলুন মূল চ্যালেঞ্জটা আসলে কি সেটা একটু ব্যাখ্যা করা যাক। আচ্ছা, তার আগে চলুন একটু পরিষ্কার করে নিই, এই যে আমরা বলছি এলডিসি গ্র্যাজুয়েশন, জিনিসটা আসলে কি? এটা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা স্বল্পোন্নত দেশ কিছু নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকা থেকে বেরিয়ে আসে। আর এর ফলে আন্তর্জাতিক সহায়তার ধরনটাও কিন্তু বদলে যায়। তো এই উত্তরণটা যাতে মসৃণ হয়, সেজন্য সরকার একটা পদক্ষেপ নিয়েছে। জাতিসংঘের কাছে আবেদন করা হয়েছে যেন এই গ্র্যাজুয়েশন প্রক্রিয়াটা ৩ বছরের জন্য পিছিয়ে দেয়া হয়, মানে ২০২৯ সাল পর্যন্ত। এখন প্রশ্ন হল, এই স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে ঠিক কি করা হচ্ছে? এখানেই আসছে ডিপ্লোম্যাটিক বা কূটনীতিক প্রচেষ্টার কথা। এই চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য একটা চতুর্মুখী কূটনৈতিক কৌশল নেওয়া হয়েছে। প্রথম কাজটা হলো তথ্য প্রমাণ দিয়ে জাতিসংঘকে বোঝানো যে কোভিড পরবর্তী সময়ে এই উত্তরণটা কতটা ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, আমাদের মতো একই পরিস্থিতিতে থাকা দেশ যেমন নেপাল আর লাওসকে নিয়ে একটা জোট তৈরি করে একসাথে দাবি জানানো হচ্ছে। তৃতীয়ত, জলবায়ু পরিবর্তন আর বিশ্ববাজারের অস্থিরতার মতো বাস্তব ঝুঁকিগুলো তুলে ধরা হচ্ছে। আর সবশেষে প্রধান বাণিজ্যিক পার্টনারদের এই বার্তা দেওয়া হচ্ছে যে যদি আমরা একটু সময় পাই, তাহলে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও স্থিতিশীল আর আকর্ষণীয় হয়ে উঠবে। আচ্ছা, ডিপ্লোমেসি তো গেল, কিন্তু এর পরের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? সেটা হলো এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা। এই চার্টটা একটু খেয়াল করে দেখুন। কি দেখতে পাচ্ছি আমরা? আমাদের রপ্তানি আয়ের প্রায় ৮৫% আসছে শুধুমাত্র একটা খাত থেকে, তৈরি পোশাক বা আরএমজি। সুতরাং বুঝতেই পারছেন এই খাতের ওপর যে কোনো ধরনের আঘাত বা বাণিজ্য সুবিধা হারানোর প্রভাব কতটা মারাত্মক হতে পারে। আর ঠিক এই কারণে জিএসপি প্লাস এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা ইউরোপীয় ইউনিয়নের দেয়া একটা বিশেষ বাণিজ্য সুবিধা। কিছু শর্ত, যেমন টেকসই উন্নয়ন আর সুশাসন মেনে চললে উন্নয়নশীল দেশগুলোকে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়া হয়। গ্র্যাজুয়েশনের পর এটা ধরে রাখা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে বুঝতেই পারছেন, বাংলাদেশকে এখন বেশ কিছু প্রায়োরিটি ট্রেড অ্যাগ্রিমেন্টের দিকে ঝাঁপাতে হবে। একদিকে যেমন ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা ধরে রাখতে হবে, তেমনি ভারতের সাথে সিপা চুক্তির মাধ্যমে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশীর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি আরসিইপি এর মতো বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লকে যোগ দেওয়ার চেষ্টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চুক্তি করলেই কিন্তু হবে না, বিশ্ব দরবারে নিজেদের দাবি দাওয়াগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। মানে এখন আর শুধু শুনে যাওয়ার দিন নেই, এখন একজন সক্রিয় আলোচক হতে হবে বাংলাদেশকে। ভিশন ২০৪১কে সামনে রেখে কয়েকটা বড় দাবি আছে, যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওতে ওষুধের পেটেন্ট সুবিধা আরও ১০ বছরের জন্য চাওয়া, উত্তরণের পর
6 থেকে 9 বছরের একটা বিশেষ ট্রানজিশন পিরিয়ড নিশ্চিত করা আর জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য জাতিসংঘের লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে প্রযুক্তিগত সহায়তা আদায় করা। অনেক সময় দেখা যায় উন্নত দেশগুলো নানা রকম শর্ত বা চাপ দেয়। এর বিপরীতে বাংলাদেশ কি করতে পারে? এখানেই আসছে লিভারেজ ভিত্তিক কূটনীতির ধারণাটা। এর কয়েকটা দারুণ উপায় আছে, যেমন ধরুন পারস্পরিক সুবিধার নীতি, মানে কোনো দেশ যদি অযৌক্তিক চাপ দেয় তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া। আমাদের পরিবেশবান্ধব সবুজ কারখানাগুলোর বিশ্বসেরা ইমেজটাকে একটা ব্র্যান্ড হিসাবে ব্যবহার করা। আর সবচেয়ে বড় শক্তি হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে সাপ্লাই চেইনে আমাদের যে গুরুত্ব সেটাকে কাজে লাগানো। প্রয়োজনে ওয়াশিংটন বা ব্রাসেলসে পেশাদার লবিস্ট নিয়োগ করে দেশের পক্ষে জোরালো প্রচারণাও এই কৌশলেরই একটা অংশ। এই সবকিছু মিলিয়ে আমরা আসলে কোন দিকে এগোতে চাই? আমাদের চূড়ান্ত লক্ষ্যটা কি? এতদিন পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের ভূমিকাটা ছিল একজন রুল টেকার বা নিয়ম পালনকারীর, মানে বড় দেশগুলো নিয়ম বানাতো আর আমরা সেটা মেনে চলতাম। কিন্তু লক্ষ্যটা হলো এই পরিচয় বদলে ফেলা। এখন হতে হবে রুল শেপার বা নিয়ম প্রণেতা, যে বিশ্ব বাণিজ্য নীতি নির্ধারণে সক্রিয়ভাবে অংশ নেবে। কিন্তু প্রশ্ন হল, রুল শেপার হব কিভাবে? এর জন্য একটা মাস্টার প্ল্যান দরকার, যেটাকে বলা হচ্ছে ডাইভার্সিফাইড রেজিলিয়েন্স বা বহুমুখী স্থিতিশীলতা। এর মানে হল শুধু পোশাক শিল্পের উপর বসে না থেকে আইটি, চামড়া, কৃষি প্রক্রিয়াজাতকরণের মতো নতুন নতুন রপ্তানি খাত তৈরি করা, দক্ষ জনশক্তি পাঠিয়ে রেমিটেন্স প্রবাহ বাড়ানো, আর দেশের ছোট ও মাঝারি শিল্পগুলোকে আন্তর্জাতিক ধাক্কা থেকে সুরক্ষা দেয়া। সেই সাথে জেনেভা, ব্রাসেলস আর নিউ ইয়র্কের মতো পলিসি মেকিংয়ের কেন্দ্রগুলোতে আমাদের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করতে হবে। সুতরাং এই এলডিসি গ্র্যাজুয়েশন কিন্তু শুধু একটা চ্যালেঞ্জ নয়, এটা আসলে বিশ্বমঞ্চে নিজেদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার একটা বিরাট সুযোগ। আমাদের আসল লক্ষ্য তো একটাই, রুল টেকার থেকে রুল শেপার হওয়া।